বন্ধুরা, তোমাদের বহু প্রতীক্ষিত একটি টপিক ছিল যে ইন্টারভিউয়ের নিরিখে শিক্ষা সংক্রান্ত ভারতের সংবিধানের যে সমস্ত খুঁটিনাটি জিনিসপত্রগুলি রয়েছে সেগুলো নিয়ে আমাদের একটা ক্লাস দিন। তোমাদের প্রত্যেকের সেই কমেন্ট দেখে আমার মনে হয়েছিল যে এই নিয়ে একটা ক্লাস দেবার প্রয়োজন রয়েছে, কারণ বিগত বছরগুলি থেকে তোমাদের এই সংবিধান রিলেটেড বিশেষ করে শিক্ষা সংক্রান্ত যে বিষয়বস্তুগুলো রয়েছে সেখান থেকে বহু প্রশ্ন জিজ্ঞেস করেছে। তাই আজকের ক্লাসটি প্রত্যেকে মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সংবিধান থেকে তোমাদের যাবতীয় প্রশ্ন করুক না কেন, তোমরা প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর কিন্তু দিতে পারবে। দেখো, এই যে সংবিধান, এই সংবিধান কিন্তু আমাদের ভারতের যে পুরো আইনি কাঠামো, সেই আইনি কাঠামোটাকে কিন্তু পরিচালনা করে। তাই প্রত্যেকের সংবিধান সম্পর্কিত বেসিক যে নলেজ সেটা কিন্তু জেনে থাকা দরকার। প্রত্যেকে মনোযোগ দিয়ে দেখো, আশা করছি এখান থেকে যে যে প্রশ্নগুলো তোমাদের করবে প্রত্যেকটাই তোমরা কমন পাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের বহু প্রতীক্ষিত টপিক, ভারতের সংবিধানের শিক্ষা সংক্রান্ত কিছু খুঁটিনাটি তথ্য। দেখো, আমি যদি সংবিধানের পুরো ইতিহাসটা বলতে যাই তাহলে কিন্তু এটা একটা ক্লাসে কখনো সম্ভব হবে না। তো আমাদের যে যে জায়গাগুলোকে জানতে হবে, মূলত ইন্টারভিউর নিরিখে যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন করতে পারে আমরা সেইটুকু অংশই দেখব। কারণ হার্ড ওয়ার্কের প্রয়োজন নেই, দরকার হচ্ছে স্মার্ট ওয়ার্ক। তাই তো আমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। তাই যেটুকু আমাদের জানা দরকার, একদম জিস্ট বিষয়বস্তু তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, ততটুকুই জানবো। দেখো, প্রথমেই আমাদের ভারতের সংবিধানের যদি ইতিহাসের কথা বলি তাহলে তোমরা জানো যে 1600 সালে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতে এসেছিল তারপর থেকে অনেক আইন কানুন কিন্তু তৈরি করা হয়েছিল। কিন্তু যখন ভারতের স্বাধীনতার সময় আসে, অর্থাৎ 1947 সাল যখন হয়, ঠিক তার কিছু বছর আগে অর্থাৎ 1946 সাল নাগাদ ব্রিটেনের প্রধানমন্ত্রী তার নেতৃত্বে একটা সংগঠন বলতে পারো বা একটা মিশন বলতে পারো, যে মিশনটাকে পাঠানো হয়েছিল সেটার নাম হচ্ছে ক্যাবিনেট মিশন। সেই ক্যাবিনেট মিশনকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ভারতবর্ষের সংবিধান তৈরি করার জন্য ওখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী সংবিধানটাকে রচনা করার জন্য তাদের বিভিন্ন ব্যক্তিবর্গকে নিয়ে একটা গণপরিষদ তৈরি করতে হবে। তারপরে আমরা দেখেছি দীর্ঘ 2 বছর কেটে যাওয়ার পরে আমাদের সংবিধান কিন্তু রচনা করা হয়েছে। এখন এই সংবিধান রিলেটেড যে প্রশ্নগুলো আমাদের জিজ্ঞেস করতে পারে সেগুলোই আমরা জানব। এটা গেল মূলত সংবিধানের যে ইতিহাস সেইটুকু। এখন সংবিধানের প্রথমেই যেটা দেখবে তোমরা, ম্যাক্সিমাম বইয়ের প্রথম পাতাতে দেখবে একটা ছবি দেখতে পাবে, সেখানে উল্লেখ থাকে যে ভারতের সংবিধানের প্রস্তাবনা। এই যে আমি ডান দিকে যে ছবিটা দিয়ে রেখেছি, দেখো এখানে প্রস্তাবনা কিন্তু দেয়া রয়েছে। এখন এই প্রস্তাবনাতে অনেক কিন্তু শব্দ রয়েছে, বেশ কয়েকটা শব্দ এবং কঠিন কঠিন শব্দ, যার অর্থগুলো কিন্তু আমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করে। গত বছরে জিজ্ঞেস করেছিল, তো প্রত্যেকটার অর্থ আমরা দেখব এবং কি কি শব্দ এখানেতে দেওয়া রয়েছে। প্রস্তাবনা হলো ভারতের সংবিধানের যে ভারতের সংবিধানটা, ওই সংবিধানটা কি বলছে, সংবিধানটার ভিতরে বিষয়বস্তু কি রয়েছে, সেটাই কিন্তু প্রস্তাবনার মাধ্যমে ফুটে ওঠে। এখন তাহলে আমরা দেখব যে ভারতের সংবিধানের প্রস্তাবনাতে যে 10টি শব্দ দেওয়া রয়েছে সেই 10টি শব্দ কি কি। দেখো, প্রথমে তোমরা পাবে সংহতি বা অখণ্ডতা, তারপরে পাবে তোমরা সার্বভৌম, তারপর পাবে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃবোধ এবং সর্বশেষ ন্যায় বিচার। এখন এই শব্দগুলোর মধ্যে বেশ কিছু শব্দ আমাদেরকে জানতে হবে। মনে রাখবে, ভারতের সংবিধানের প্রস্তাবনাটি পণ্ডিত জওহরলাল নেহেরু কিন্তু রচনা করেছিলেন। অর্থাৎ তোমরা যে এই ছবিটি দেখতে পাচ্ছ এটি কিন্তু জওহরলাল নেহেরু তৈরি করা কিন্তু ভারতের সংবিধানের প্রস্তাবনা। এই যে প্রস্তাবনাটি, এটি কিন্তু 1946 সালে 13ই ডিসেম্বর গণপরিষদে পেশ করা হয়েছিল। পরবর্তী সময়ে 1947 সালের 22শে জানুয়ারি কিন্তু এটা গৃহীত হয় এবং প্রস্তাবনাটি সংবিধানের মূল আদর্শ এবং দর্শনকে তুলে ধরে, যেটা আমি তোমাদের আগে বললাম। তাহলে প্রশ্ন এখন এভাবে আমাদের জিজ্ঞেস করতে পারে, কারণ গত বছরগুলিতে এই জায়গাগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। প্রশ্ন করতে পারে যে ভারতের সংবিধানের প্রস্তাবনাতে আমরা যে সার্বভৌম শব্দটা দেখতে পাই, এই সার্বভৌম শব্দটির অর্থ কি আপনি বলুন।
তখন আমাদের বলতে হবে ভারতের সংবিধানের প্রস্তাবনায় যে সার্বভৌম শব্দটি আমরা দেখতে পাই, এর অর্থ হলো ভারত অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় দিক থেকেই একটি স্বাধীন ও চূড়ান্ত রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী, যার ওপর অন্য কোনো বিদেশি শক্তির বা অন্য কোনো বিদেশি দেশের কোনো নিয়ন্ত্রণ নেই। ভারত নিজের অভ্যন্তরীণ এবং পররাষ্ট্রনীতির ওপর সম্পূর্ণ স্বাধীনভাবে নির্ধারণ করে। এটাকে আমরা বলছি সার্বভৌম। বোঝা গেছে? পরবর্তীতে দেখো, এই ধর্মনিরপেক্ষ বলতে পারে যে ভারতের সংবিধানের প্রস্তাবনাতে ধর্মনিরপেক্ষ শব্দটি রয়েছে, এটার অর্থ কী? নামটা শুনেই বুঝতে পারছো, ধর্মনিরপেক্ষ। অর্থাৎ ভারত কিন্তু একটা ধর্মনিরপেক্ষ দেশ, সেখানে প্রত্যেকের ধর্ম কিন্তু পালন করতে পারবে, সেখানে কোনো রকম বাধা নেই। সেটাই বলা হচ্ছে যে ভারতের সংবিধানের যে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি রয়েছে, এর অর্থ হলো ভারতের কোনো রাষ্ট্র ধর্ম নেই। মানে ধরো, অন্যান্য দেশের কি থাকে, একটা নির্দিষ্ট রাষ্ট্রীয় ধর্ম থাকে, কিন্তু আমাদের ভারত, তোমরা দেখেছো প্রচুর ইসলামিক কান্ট্রি রয়েছে, সেখানে শুধুমাত্র ইসলাম ধর্মটাই সেই দেশের জন্য কিন্তু প্রযোজ্য, মানে সেটাই কিন্তু তাদের রাষ্ট্রীয় ধর্ম। কিন্তু আমাদের ভারতের ক্ষেত্রে কোনো রাষ্ট্রীয় ধর্ম কিন্তু নেই। রাষ্ট্র ধর্মর ব্যাপারে সম্পূর্ণ নিরপেক্ষ, অর্থাৎ সেখানে নিউট্রাল, কাউকে কোনো রকমভাবে ধর্ম পালনে কোনো রকম বাধা দেবে না রাষ্ট্র। অর্থাৎ এটি সকল ধর্মের প্রতি সম্মান এবং সুরক্ষা প্রদান করে, কোনো বিশেষ ধর্মকে কিন্তু সমর্থন বা প্রাধান্য দেয় না। নাগরিকরা স্বাধীনভাবে যে কোনো ধর্ম পালন করতে পারে, এবং রাষ্ট্রের যে আইন, সে আইনও কিন্তু কোনো রকম ধর্মের ওপর নির্ভরশীল কিন্তু থাকবে না। অর্থাৎ যেটা হবে সেটা নিরপেক্ষভাবে কিন্তু আমাদের রায় দেবে। অর্থাৎ আইন কিন্তু নিরপেক্ষভাবেই প্রত্যেককে সমান চোখে কিন্তু দেখবে, যে ওই ধর্মের রয়েছে বলে ওকে আমি একটু ভালো দেখবো, ওই ধর্মের রয়েছে বলে ওকে আমি একটু খারাপ করে দেখবো, এরকম কোনো ব্যাপার নেই। অর্থাৎ ধর্মনিরপেক্ষ মানে হলো যে আমাদের ভারতের কোনো রকম ধর্ম নেই, যে যার মতো ধর্ম পালন করতে পারবে। ক্লিয়ার? এবার দেখো, এই ধর্মনিরপেক্ষ শব্দটি কিন্তু 1976 সালে 18ই ডিসেম্বর 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি যুক্ত করা হয়েছিল। ভারত কিন্তু একটি ধর্মনিরপেক্ষ দেশ, মনে রেখো। এবং এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, এই যে আমরা প্রস্তাবনাতে সমাজতান্ত্রিক শব্দটি দেখছি, এটার অর্থ কী? দেখো, সমাজতান্ত্রিক, প্রত্যেকটা জায়গা ভালো করে দেখো, এগুলো গণ্ডগোল লেগে যায় অনেক সময়। এই যে সমাজতান্ত্রিক, এটার অর্থ হলো সামাজিক ও অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠা করা, অর্থাৎ যেখানে সকল নাগরিকের জন্য সম্পদের সুষ্ঠুত বন্টন, জাতি, ধর্ম, লিঙ্গ, ভাষার ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না, সেই সাথে সকলের জন্য সমান সুযোগ কিন্তু নিশ্চিত করা হবে। এটাকে আমরা বলছি সমাজতান্ত্রিক। ক্লিয়ার? এই শব্দটাও কিন্তু 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল। মনে রাখবে, এই যে 42তম সংবিধান সংশোধনী, যেটা 1976 সালে হয়েছিল, এটাকে আমরা কিন্তু মিনি কনস্টিটিউশন বলে থাকি, কারণ এখানেতে প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে কিন্তু এখানেতে মানে একটা জায়গা থেকে একটা জায়গাতে স্থানান্তরিত করা হয়েছে, এবং কিছু কিছু জায়গা যেগুলো আমাদের মডিফাই করার প্রয়োজন রয়েছে, সেগুলো কিন্তু এই সংশোধনের মাধ্যমে কিন্তু সেগুলিকে মডিফাই করা হয়েছিল। তাই এটাকে বলা হচ্ছে মিনি কনস্টিটিউশন। এখানে প্রচুর পরিমাণে জিনিস কিন্তু অ্যাড হয়েছে এই 1976 সালের 42তম সংবিধান সংশোধনীতে। এরপরে দেখো, আমরা দেখব এই যে গণতান্ত্রিক শব্দটি রয়েছে আমাদের ভারতের সংবিধানের প্রস্তাবনাতে, এই গণতান্ত্রিক শব্দটির অর্থ কী? দেখো, আমরা জানি যে আমাদের প্রত্যেকের 18 বছরের ঊর্ধ্বে হলে আমরা ভোট দিতে পারি। অর্থাৎ সংবিধানের 326 নম্বর ধারা বলছে, জাতি, বর্ণ, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক, অর্থাৎ 18 বছর হলেই কিন্তু তারা ভোট দিতে পারবে। আর ভারতের রাজনৈতিক যে গণতন্ত্র, সেটা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এই আইন অনুসারে, এবং বিচার বিভাগের মাধ্যমে দেশের শাসন ক্ষমতা জনপ্রতিনিধির হাতেই ন্যস্ত। ভারতের পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা কিন্তু কার্যকর রয়েছে। সংবিধান দ্বারা নির্দিষ্ট সময়ান্তর নির্বাচনের ব্যবস্থা করা হয়, এবং সরকারের মেয়াদও কিন্তু সীমিত। আমরা জানি যে লোকসভার ক্ষেত্রে কি হয়, 5 বছর অন্তর অন্তর আমরা কি লোকসভার ভোট দিই, আবার বিধানসভার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু আমরা 5 বছর অন্তর অন্তর ভোট দিই। সেখানেতে আমাদের বাছার সুযোগ থাকছে, অর্থাৎ আমরা যাকে ভালো মনে করব, যিনি আমাদের হয়ে কাজ করতে পারবেন, আমরা তাকেই চয়েস করব। সেটাই বলা হচ্ছে, অর্থাৎ জনগণের ভোটাধিকার প্রয়োগ করে জনগণ চাইলে সরকার বা শাসককে পরিবর্তন করতে পারবে। এটাকেই বলা হচ্ছে গণতন্ত্র। অর্থাৎ জনগণই হলো প্রধান, তাদের যে মানে তারা যাকে চাইবে, তারা যাকে বেছে নেবে, তারাই কিন্তু সরকার চালাবে। অর্থাৎ পুরো ক্ষমতার অধিকারী যদি বলি, তাহলে হলো ভারতের জনগণ, অর্থাৎ যারা ভোট দিতে পারবে তারাই।
চলো এরপরে আমরা দেখব, দেখো এখানেও মনে রাখবে যে ভারতের সংবিধানের, এই যে আমি একটা কথা বলে রাখি, ভারতের সংবিধানের যে নির্বাচন ব্যবস্থার জন্য যে নির্বাচন কমিশন রয়েছে সেটা কিন্তু সংবিধানের 324 নম্বর ধারাতে রয়েছে। এগুলো আমি একটু পরে যাচ্ছি, ডিটেলসে বলবো আমি। দেখো এরপরে সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র এই শব্দটার অর্থ কি আমরা দেখব। প্রজাতন্ত্র তোমরা জানো, আমরা বলি না রিপাবলিক ডে, তো এই প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র এর অর্থটা কি আমরা দেখব। দেখো ভারতের সংবিধানের প্রস্তাবনাতে সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র এর অর্থ হলো ভারতের রাষ্ট্রপ্রধান অর্থাৎ রাষ্ট্রপতি, আমরা কি জানি যে ভারতের রাষ্ট্রপ্রধান বা ভারতের সর্বোচ্চ নাগরিককে রাষ্ট্রপতি, তাহলে রাষ্ট্রপতি বংশানুক্রমিক কোনো ব্যক্তি নন, বরং তিনি জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। এখানে কোনো রাজার শাসন নেই, বরং জনগণই চূড়ান্ত ক্ষমতার অধিকারী। দেখো গণতন্ত্র আর সাধারণতন্ত্রের মধ্যে পার্থক্যটা এটাই যে গণতন্ত্রের ক্ষেত্রে আমরা প্রত্যেকে ভোট দিয়ে সেই ব্যক্তিকে নিয়োগ করছিলাম, সেটা হতে পারে প্রধানমন্ত্রী, হতে পারে রাষ্ট্রপতি, হতে পারে, দেখো রাষ্ট্রপতির ক্ষেত্রে তো আমরা সরাসরি ভোট দিতে পারি না, কিন্তু আমরা যারা যাদেরকে এমএলএ বা এমপি করে পাঠাই তারা কিন্তু ভোট দেয়, অতএব সেটাও কিন্তু পরোক্ষভাবে আমরা কিন্তু নির্বাচন করছি। ওর জন্য দেখবে এখানে কথাটা উল্লেখ ছিল যে এই যে পরোক্ষ গণতান্ত্রিক, মাথায় রাখবে পরোক্ষ গণতান্ত্রিক, রাষ্ট্রপতিকে নির্বাচন করতে গেলে সরাসরি আমরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারি না, কিন্তু আমরা যারা এমএলএ বা এমপি করে যাদেরকে পাঠাচ্ছি তারা তো ভোট দেবে, তাহলে এমএলএ এমপিদের কারা নির্বাচন করলো, আমরা করলাম, অর্থাৎ পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থাও কিন্তু কার্যকর রয়েছে ওখানেতে। তাহলে এখানে কি, এখানেও সেই একই ব্যবস্থা বলা হচ্ছে, কিন্তু এখানেতে একটা জিনিস মাথায় রাখতে হবে, যিনি প্রধান হবেন তিনি কিন্তু কোনো রকমভাবে এই যে রাজা, মানে অনেক ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে নেপালে যখন সরকার ছিল তখন বংশানুক্রমিকভাবে রাজা এবং তার পরে বা আগে ক্ষেত্রে যখন আমাদের ব্রিটিশ আমল ছিল তখন আমরা দেখেছিলাম যে রাজা তার ছেলে এইভাবেই কিন্তু একটা জায়গাকে কিন্তু চালনা করতো, কিন্তু এটা আমাদের ভারতের সংবিধানে নেই, অর্থাৎ বংশানুক্রমিক কোনো ব্যক্তি কিন্তু এইভাবে থাকতে পারবে না। জনগণ যে ব্যক্তিকে মেনে নেবে, যাকে ভোট দিয়ে নিয়ে আসবেই, সেই কিন্তু এখানের প্রধান হবে, অর্থাৎ জনগণই মেন ভূমিকা পালন করবে। বোঝা গেছে? তাহলে গণতান্ত্রিক আর সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্রের পার্থক্যটা কি? প্রজাতন্ত্র মানে রাজার কোনো ব্যাপার থাকবে না, বংশানুক্রমিকের কোনো ব্যাপার থাকবে না, জনগণই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, জনগণ যাকে চাইবে তাকেই কিন্তু নিয়োগ করবে, এটাই হচ্ছে মূল কথা। মনে রাখবে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনাতে কয়েকটি শব্দ যুক্ত হয়েছে, তার মধ্যে 3টি শব্দ মূলত যুক্ত হয়েছে এখানে: সংহতি বা অখণ্ডতা, সমাজতান্ত্রিক আর হচ্ছে ধর্মনিরপেক্ষ। এরপরে দেখো আমরা দেখব সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য, অর্থাৎ আমাদের সামনের ইন্টারভিউর জন্য যে যে জায়গাগুলো আমাদের সংবিধান থেকে জানতে হবে, যে তথ্যগুলো জানতে হবে সেগুলো আমরা কিন্তু দেখব। তোমরা যারা আমাদের কাছ থেকে মেটেরিয়ালস নিয়েছো প্রত্যেকে জানো যে আমরা যে জায়গাটাকে ধরেছি টোটাল সেই জায়গা থেকে তোমাদের যাই প্রশ্ন করুক তার যেন তোমরা সঠিক উত্তর দিতে পারো, তার কিন্তু সিরিজ ওয়াইজ এবং যে যে জায়গাগুলো অর্থাৎ টু দ্য পয়েন্ট কিন্তু আমরা সেই জায়গাগুলোকে আলোচনা করেছি। তাই যেহেতু আজকে সংবিধান সম্পর্কিত আলোচনা আমি করছি, তাই সংবিধান থেকে তোমাদের যাই প্রশ্ন করুক না কেন তোমরা যাতে খুব সহজে উত্তর দিতে পারো তার জন্য কিন্তু আমি একটা লিস্ট করে দিচ্ছি যে কোন কোন জায়গাগুলো, দেখো একটা এত বড় সংবিধান, সেই সংবিধান থেকে মানে কি কি জায়গাগুলো পড়তে হবে সেটা বেছে দেওয়াটা খুবই কষ্টের ব্যাপার। আমরা চেষ্টা করেছি, আমাদের টিম চেষ্টা করেছে যে যে জায়গাগুলো তোমাদের ইন্টারভিউর জন্য লাগবে, যেগুলো জানতে হবে সেই জায়গাগুলোই কিন্তু এখানে জিস্ট করে দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখব সংবিধান সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের জানতে হবে। প্রথমেই দেখব ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল 1946 সালে 24শে মার্চ। আমরা জানি যে ক্যাবিনেট মিশনের কারণেই কিন্তু ভারতের সংবিধান রচনা করা হয়েছিল, বা ক্যাবিনেট মিশনের জন্যই ভারতের সংবিধান প্রণয়ন হয়েছিল, তো সেটা 1946 সালে 24শে মার্চ ভারতে এসেছিল। ক্যাবিনেট মিশনকে ভারতে পাঠানো হয়েছিল ব্রিটিশ শাসন থেকে ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করতে এবং স্বাধীনতার জন্য একটি সাংবিধানিক কাঠামো তৈরি করতে। এটি 1946 সালের ব্রিটিশ প্রধানমন্ত্রী অর্থাৎ তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন কে? ক্লিমেন্ট এটলি, তার নির্দেশে কিন্তু এটা ভারতে পাঠানো হয়েছিল। আর ক্যাবিনেট মিশনকে যখন ভারতে পাঠানো হয়েছিল তখন এর দায়িত্বে ছিলেন 3জন ব্রিটিশ মন্ত্রী। প্রথম ছিলেন লর্ড পেথিক লরেন্স, তিনি ভারতের সেক্রেটারি অফ স্টেট হয়ে এসেছিলেন। তারপর ছিলেন স্যার স্ট্যাফোর্ড কিপস, তিনি ব্রিটিশ বোর্ড অফ কন্ট্রোল বা ব্রিটিশ বোর্ড অফ ট্রেডের প্রেসিডেন্ট ছিলেন। তারপর ছিলেন এভি আলেকজান্ডার, অর্থাৎ তিনি ছিলেন রাজকীয় নৌ সেনা বিভাগের প্রথম অধিনায়ক। এই 3জন ব্রিটিশ মন্ত্রীকে ক্যাবিনেট মিশনের পুরো দায়িত্বটা কিন্তু দেওয়া হয়েছিল এবং এটা তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলির নির্দেশে।
মাথায় রেখো, ভারতের সংবিধানের প্রথম ধারণা দিয়েছিল কে? এম.এন. রায়, অর্থাৎ মানবেন্দ্রনাথ রায়। মনে রাখবে 1934 সাল নাগাদ মানবেন্দ্রনাথ রায় তিনিও বলেছিলেন যে ভারতের সংবিধান প্রণয়নের কিন্তু একটা দরকার রয়েছে, অর্থাৎ সংবিধানের প্রথম ধারণা কিন্তু দিয়েছিলেন আমাদের ভারতের ক্ষেত্রে বা ভারতের সংবিধানের ক্ষেত্রে, সেটা কিন্তু মানবেন্দ্রনাথ রায় বা এম.এন. রায়। চলো নেক্সট দেখবো। দেখো, গণপরিষদ গঠিত হয়েছিল 1946 সালের 16ই মে, অর্থাৎ ক্যাবিনেট মিশন এলো 1946 সালের 24শে মার্চ। তারপরে দেখো আমার 16ই মে কি হচ্ছে না, ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী গণপরিষদকে গঠন করা হচ্ছে 1946 সালের 16ই মে, ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী। তারপরে দেখো, প্রথম যখন গণপরিষদ গঠন করা হয়েছিল তখন গণপরিষদের সদস্য সংখ্যা ছিল কিন্তু 389 জন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে পাকিস্তানপন্থীরা চলে যাওয়ার পরে যখন সংবিধানকে শেষমেশ 26শে নভেম্বর 1949 সালে স্বাক্ষর করা হচ্ছে, তখন কিন্তু সদস্য সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 284 জন, অর্থাৎ বাকি এই যে পাকিস্তানপন্থীরা তারা কিন্তু চলে গিয়েছিলেন। দেখো নেক্সট, গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল 1946 সালের 9ই ডিসেম্বর বোম্বের কনস্টিটিউশন হলে, অর্থাৎ বর্তমানে যেটা আমাদের মুম্বাই। ঠিক আছে, আমি একটু স্পিডে বলছি, না হলে অনেক বড় হয়ে যাবে, অনেক কিছু তথ্য জানাবার রয়েছে তোমাদেরকে। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি যিনি ছিলেন তিনি হলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা, 9 থেকে 11 ডিসেম্বর পর্যন্ত। তিনি বয়স্ক ছিলেন, অর্থাৎ গণপরিষদের যে সমস্ত সদস্যরা ছিলেন তার মধ্যে তিনি বয়স্ক ছিলেন, তার জন্য তাকে সম্মান জানানোর জন্য তাকে সভাপতি করা হয়েছিল। এবং 9 থেকে 11 ডিসেম্বর, অর্থাৎ এই যে 3 দিন, এই 3 দিন কিন্তু তিনি অস্থায়ী সভাপতি হিসাবে ছিলেন। দেখো নেক্সট রয়েছে গণপরিষদের স্থায়ী সভাপতি, অর্থাৎ অস্থায়ী সভাপতি সচ্চিদানন্দ সিনহা ছিলেন, এবারে স্থায়ী সভাপতি হিসাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে প্রথম গণপরিষদের স্থায়ী সভাপতি করা হয়। সংবিধান তৈরি করার জন্য যে ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটিটা তৈরি করা হয়েছিল সেটা 1947 সালের 29শে আগস্ট। আর এই খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির প্রধান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। আমরা জানি প্রত্যেকেই ডক্টর বি.আর. আম্বেদকরকে কী বলি আমরা? সংবিধানের জনক বলি। তো এই ড্রাফটিং কমিটির প্রধান কিন্তু বি.আর. আম্বেদকর ছিলেন। সংবিধান তৈরি করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, অর্থাৎ এই যে ড্রাফটিং কমিটি 1947 সালে 29শে আগস্ট গঠন করা হলো, তারপর থেকে প্রায় 2 বছর 11 মাস 18 দিন কেটে যাওয়ার পর 1949 সালের 26শে নভেম্বরে গিয়ে আমরা দেখছি সংবিধান গৃহীত হচ্ছে, অর্থাৎ 2 বছর 11 মাস 18 দিন কিন্তু সংবিধান তৈরি করতে টাইম লেগে গিয়েছিল। মাথায় রেখো এই তথ্যগুলো। চলো নেক্সট। তাই আমরা প্রত্যেক বছর এই 26শে নভেম্বর, দেখো 26শে নভেম্বর 1949 সালে কী হলো? সংবিধান গৃহীত হলো, তাই 26শে নভেম্বর দিনটাকে আমরা কী করি? সংবিধান দিবস হিসাবে পালন করি। সংবিধানকে কার্যকর করা হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। এই দুটো জায়গা গণ্ডগোল হয়ে যায়, কারণ যেহেতু দুটোই 26শে নভেম্বর 1949 এই দিনটা কি হয়? গৃহীত হয় সংবিধান, আর 1950 সালের 26শে জানুয়ারি এই দিনটা সংবিধান কার্যকর করা হয়। তাই প্রত্যেক বছর আমরা এই 26শে জানুয়ারি যেদিন কার্যকর করা হয় এই দিনটাকে কী করি? প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। যখন সংবিধান রচনা করা হয়েছিল তখন মূল সংবিধানে, অর্থাৎ আগের যে সংবিধানটা, যে বি.আর. আম্বেদকর যে সংবিধান তৈরি করেছিলেন, সেই সংবিধানের 22টি অংশ বা 22টি পার্ট ছিলেন, 395টা ধারা ছিল এবং 8টি তপশিলি বা শিডিউল ছিল। কিন্তু বর্তমানে এখন যে আমরা সংবিধানটা দেখছি বা এই মুহূর্তে দাঁড়িয়ে যে সংবিধানটা আমরা দেখছি, সেখানে দেখতে পাবো যে 470টির বেশি ধারা বা আর্টিকেল এবং 25টি পার্ট বা 25টি আমাদের অধ্যায় রয়েছে এবং 12টি শিডিউল বা তপশিলি রয়েছে। তারপর দেখো, সংবিধানের জনক আমরা প্রত্যেকে জানি ডক্টর বি.আর. আম্বেদকরকে বলা হয়। বর্তমান পর্যন্ত, অর্থাৎ আজকে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি সেই ডেট অনুযায়ী আমরা দেখছি যে ভারতের সংবিধান সংশোধনী কিন্তু 106টা হয়ে গেছে, অর্থাৎ 106 বার কিন্তু ভারতের সংবিধানকে সংশোধন করা হয়েছে। এবং মনে রাখবে এই সর্বশেষ সংবিধান সংশোধনী যেটা 106তম, সেটা 2023 সালে হয়েছিল এবং এটা করা হয়েছিল লোকসভা এবং বিধানসভায় যে মহিলাদের আসন রয়েছে সেই আসনের 3 ভাগের 1 ভাগ যেন সংরক্ষণ করা হয়, তার জন্য এই সংশোধনী করা হয়। ভারতের সংবিধান হলো কিন্তু আধা যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির। মাথায় রাখবে এটা কিন্তু যুক্তরাষ্ট্রীয়, এখান থেকে এটা অনেকে ভুল করে দেয় যে যুক্তরাজ্যও বলে। দেখো, যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্র দুটো আলাদা। যুক্তরাষ্ট্র মানে ইউনাইটেড স্টেট, আর যুক্তরাজ্য মানে হচ্ছে ইউনাইটেড কিংডম বা ইউকে। মনে রাখবে আমাদের ভারতের সংবিধানটা কিন্তু অর্ধেকটাই ইউনাইটেড স্টেটের মতোই, তাই আমরা কি বলি যে আধা যুক্তরাষ্ট্রীয়, যুক্তরাজ্য কিন্তু বলবো না, এটা কিন্তু মাথায় রাখবে। তারপর দেখো, ভারতের সংবিধানের এই যে বিভিন্ন যে পদগুলি রয়েছে, এই বিভিন্ন পদের যে ধারণাগুলি না, সেগুলি তোমাদের এই 10টি আমাদের ভারতের সংবিধানের যে বিভিন্ন ধারণা,
সেই ধারণাগুলি কিন্তু 10টি দেশ থেকে নেওয়া হয়েছিল। তার মধ্যে রয়েছে আমেরিকা, ব্রিটেন, সোভিয়েত রাশিয়া, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, কানাডা, আয়ারল্যান্ড, ফ্রান্স এবং জার্মানি। পরে দেখো রয়েছে ভারতের সংবিধানের সংশোধনী পদ্ধতি। এই যে আমরা দেখলাম 106তম সংবিধান সংশোধনী হচ্ছে, এই যে সংবিধানের সংশোধনী পদ্ধতিটা, এটা দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছিল। পরে দেখো ভারতের সংবিধানের সুপ্রিম কোর্ট পরিচালনার আইন, মাথায় রাখবে সুপ্রিম কোর্ট পরিচালনার আইন, এটা কিন্তু জাপান থেকে নেওয়া হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট, এই যে ধারণাটা বা সুপ্রিম কোর্টের যে বিচার ব্যবস্থা, এটা কিন্তু আমেরিকা থেকে নেওয়া হয়। অর্থাৎ প্রস্তাবনা, যেটা প্রথমে আমি তোমাদেরকে বললাম, মৌলিক অধিকার, সুপ্রিম কোর্ট এবং তার বিচার ব্যবস্থা, বিচারপতিদের অপসারণ প্রক্রিয়া, তারপরে তোমার উপরাষ্ট্রপতি, লিখিত সংবিধান, এই সমস্ত ধারণাগুলি আমেরিকা থেকে নেওয়া হয়েছে। চলো নেক্সট, একটু তাড়াতাড়ি করছি কারণ অনেকটা রয়েছে, নাহলে লেন্দি হয়ে যাবে। সংসদীয় শাসন ব্যবস্থা। আমরা জানি যে আমাদের ভারতের যে সংবিধান বা আমাদের ভারতের যে সংসদীয় কাঠামো, সেটা কি হয়, 2 কক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষকে আমরা রাজ্যসভা বলি আর নিম্ন কক্ষকে লোকসভা বলি। সেই 2 কক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা, প্রধানমন্ত্রী, এক নাগরিকত্ব, রাষ্ট্রপতি, স্বাধীন নির্বাচন কমিশন, জনস্বার্থে মামলা, লোকসভা স্পিকার, এই সমস্ত ধারণাগুলি কিন্তু ব্রিটেন থেকে বা ইউনাইটেড কিংডম থেকে নেওয়া হয়েছে। ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য, আমরা দেখব যে বর্তমানে আমাদের 11টি যে মৌলিক কর্তব্য রয়েছে, সেই মৌলিক কর্তব্য এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আমরা জানি যে 2015 সাল থেকে কি হয়, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাদ দিয়ে নীতি আয়োগ গঠন করা হয়েছে। এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এর ধারণাটাও কিন্তু সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে। ভারতের সংবিধানের যৌথ তালিকা, আমরা দেখছি যে শিক্ষা আগে কি ছিল, কেন্দ্রীয় তালিকায় ছিল, তারপরে সেটাকে কি হলো, যৌথ তালিকাতে নিয়ে আসা হলো। এই যৌথ তালিকা, তারপরে প্রস্তাবনাতে ভাষা, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ব্যবসা বাণিজ্যের যে সম্পর্ক, এগুলো অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, এই যে ধারণাটা, এটা কানাডা থেকে নেওয়া হয়েছে। ভারতের সংবিধানে যে রাষ্ট্র পরিচালনার জন্য নির্দেশমূলক নীতি, যেটাকে আমরা বলি কি ডিপিএসপি, এই ডিপিএসপির যে ধারণা বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, এগুলো কিন্তু আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এগুলো ডিটেলস আমি যাব, কারণ এগুলো আমাদের জানার প্রয়োজন আছে, আমি বলবো সব কিছু। দেখো, ভারতের সংবিধানের সাম্য এবং সৌভ্রাতৃত্ববোধ, এই ধারণাটা নেওয়া হয়েছে ফ্রান্স থেকে। আর জরুরিকালীন অবস্থায় মৌলিক অধিকার বাতিল, এই জায়গাটা মাথায় রাখবে, জরুরিকালীন অবস্থায় মৌলিক অধিকার বাতিল হবে, এই ধারণাটা নেওয়া হয়েছে কোথা থেকে, জার্মানি থেকে। আর জরুরি অবস্থা, এই জরুরি অবস্থা, দেখো জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল, এটা জার্মানি, কিন্তু জরুরি অবস্থায় এটা কিন্তু নেওয়া হয়েছে ভারত সরকারের আইন 1935 থেকে। তারপরে দেখো ভারতের সংবিধানের যে নাগরিকত্ব, আমরা দেখেছি যে প্রথমেই বিভিন্ন আমাদের রাজ্য, বিভিন্ন অঙ্গরাজ্য এবং রাজধানী অঞ্চল প্রথমে রয়েছে, তারপরে 2 নম্বর যে অধ্যায় বা 2 নম্বর যে পাঠ, সেই 2 নম্বর পাঠের 5 থেকে 11 নম্বর ধারাতে রয়েছে আমাদের ভারতের নাগরিকত্ব। আর মনে রাখবে, ভারতের নাগরিকত্ব পাওয়া যায় কিন্তু 5 ধরনের উপায়ের মাধ্যমে। কিন্তু 2019 সালেতে গিয়ে আমরা দেখব যে এই 2019 সালেতে ভারতের নাগরিকত্ব যে আইনটা, সেটা পরিবর্তন করা হয়েছে, এবং আমরা পরে দেখছি যে কি কি পরিবর্তন করে কি করা হয়েছে। দেখো, পরে দেখো রয়েছে ভারতের সংবিধানের মৌলিক অধিকার, এটা রয়েছে আমাদের 3 নম্বর অধ্যায় বা পাঠের 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে। বর্তমানে ভারতের মোট মৌলিক অধিকার রয়েছে কিন্তু 6টি। বর্তমানে ভারতের মোট মৌলিক অধিকার 6টি, কিন্তু যখন সংবিধানে মৌলিক অধিকার প্রথম, অর্থাৎ সবার প্রথম যে সংবিধান, সেখানে কিন্তু ছিল, অর্থাৎ আগে ছিল 7টি, কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধনীতে এই সম্পত্তির অধিকারটিকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। তাই বর্তমানে এই সম্পত্তির অধিকারটা কি, এখন হচ্ছে এটা আইনি অধিকার বা লিগ্যাল রাইট, ঠিক আছে, আইনি অধিকার বা লিগ্যাল রাইট। সেই কারণের জন্য এটা 300 এতে কিন্তু স্থান পেয়েছে। দেখো, ভারতের সংবিধানে যে রাষ্ট্র পরিচালনার জন্য নির্দেশমূলক নীতি, যেটা আমি তোমাদেরকে বললাম ডিপিএসপি, এই ডিপিএসপি সেটা কিন্তু আমাদের 4 নম্বর পার্টে রয়েছে, 36 থেকে 51 নম্বর ধারাতে। এবং প্রথম যে নির্দেশমূলক নীতি, তখন প্রথমে বা মূল সংবিধানে ছিল 13টি, কিন্তু বর্তমানে রয়েছে 19টি। ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যদি বলি, তাহলে সেটা কিন্তু 4-এর এ নম্বরে রয়েছে, অর্থাৎ 4-এর এ নম্বর পাঠে বা অধ্যায়ে রয়েছে, এবং 51-র এ নম্বর ধারাতে রয়েছে। মনে রাখবে, সূচনার সময় অর্থাৎ প্রথমে কিন্তু ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য ছিল 10টি, কিন্তু বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা কিন্তু 11টি। আর সর্বশেষ যে মৌলিক কর্তব্য, সেটা কিন্তু 2002 সালে 86তম সংবিধান সংশোধনীতে যুক্ত করা হয়েছে, যেখানে বলা হয়েছে 6 থেকে 14 বছরের যে শিশুরা, তাদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। আর এটা মনে রাখবে, এটা কিন্তু মা বাবার মৌলিক কর্তব্য।
ঠিক আছে, এটা মা বাবার একটা মৌলিক কর্তব্য। এগুলো আমি ডিটেলসে যাব যখন আমি বলে দিচ্ছি সমস্ত কিছু। দেখো, সংবিধানের প্রথম 1 থেকে 4 নম্বর যে ধারা, সেখানে রাজ্য গঠন এবং পুনর্গঠন এই সমস্ত বিষয় কিন্তু রয়েছে। ঠিক আছে, এগুলো গেল সংবিধান সম্পর্কিত আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এবারে তোমাদেরকে কিছু ধারার জিজ্ঞেস করতে পারে। এবারে যারা মনে করছো যে আমি একটু সেফ থাকতে চাই, যে যাই জিজ্ঞেস করুক মোটামুটি আমি যেন বলতে পারি, তাদের জন্য আমি এটা দিয়ে দিয়েছি, কারণ আমাদের কাছ থেকে যারা মেটেরিয়ালস নিয়েছে প্রত্যেকের কথা আমাদেরকে ভাবতে হয়। তো সেই কারণের জন্য যারা নিজেদেরকে সেফ মনে করতে চাও যে না আমাকে যা প্রশ্ন করবে আমি উত্তর দেবো, তার জন্য একটু পড়ে নিই। তো তোমাদেরকে এই যে আমাদের 395টা বর্তমানে 470টা ধারার মধ্যে আমি মোটামুটি 25 থেকে 30টি ধারা এখানে দিয়েছি। এই ধারাগুলো তোমরা যদি পড়ে নাও তাহলে এর বাইরে থেকে কিন্তু কোনো প্রশ্ন তোমাদেরকে ধারা রিলেটেড জিজ্ঞেস করবে না। তো দেখতে পাবে 52 নম্বর ধারায় কি বলা হয়েছে, ভারতের রাষ্ট্রপতি 61টা আমাদের ইমপিচমেন্ট পদ্ধতি, রাষ্ট্রপতিকে অপসারণ পদ্ধতি, এই যে মূল যে ধারাগুলো যেগুলো থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে সেই ধারাগুলো কিন্তু আমি এখানে দিয়েছি। এগুলো আমি আর কিন্তু আলোচনা করছি না, কারণ অনেকটা লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে দিয়ে দিয়েছি। এরপরে তোমাদের মেন যে বিষয়বস্তু যেটা তোমাদের প্রত্যেককে অবশ্যই জানতে হবে, সেটা হলো শিক্ষা সম্পর্কিত সংবিধানের ধারাসমূহ। এটা শিক্ষা সম্পর্কিত আমরা ধারাগুলো দেখব। প্রথমে শিক্ষা সম্পর্কিত ধারার মধ্যে মৌলিক অধিকার, দেখো মৌলিক অধিকার আমাদের কত নম্বর ধারাতে রয়েছে, 12 থেকে 35 নম্বর ধারাতে রয়েছে। এই 12 থেকে 35 নম্বর ধারাতে মৌলিক অধিকার যেগুলি রয়েছে তার মধ্য থেকে শিক্ষা সম্পর্কিত কি ধারা রয়েছে আমরা দেখব। প্রথমেই দেখতে পাবে অনুচ্ছেদ 15, বা এটা আমি আর্টিকেল, ঠিক আছে এখানে অনুচ্ছেদ লিখেছি। মনে রাখবে অনুচ্ছেদ আর্টিকেল এই দুটো কিন্তু একই, বা ধারা, এই তিনটে জিনিসই কিন্তু এক। অনুচ্ছেদ মানেও ধারা, আর্টিকেল মানেও ধারা, এই যে তিনটে জিনিসই কিন্তু এক। অর্থাৎ এই যে ধারা 15, 15 এ বা 15 ক বা 15 যাই বলি না কেন, এখানে বলা হচ্ছে কি লিঙ্গ বৈষম্য দূর করে শিক্ষায় নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। এটা কিন্তু একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। চলো নেক্সট দেখো, অনুচ্ছেদ 15 বা ধারা 15(3)তে আমরা দেখছি মহিলাদের জন্য শিক্ষা। এখানে বলা হয়েছে রাষ্ট্র মহিলাদের শিক্ষার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারবে, অর্থাৎ এডুকেশন ফর ওমেন। কত নম্বর ধারা, 15(3) বা 15(c) বলতে পারো। ঠিক আছে, তারপরে দেখো অনুচ্ছেদ 16, অর্থাৎ ধারা 16তে আমরা দেখব সরকারি চাকুরিতে সকলের সমান অধিকার। সকলের সমান অধিকার, এটা কিন্তু 16 নম্বর ধারাতে রয়েছে। 17 নম্বর ধারাতে রয়েছে দেখো অস্পৃশ্যতা দূরীকরণ। অস্পৃশ্যতা মানে কি, ধরো সমাজের অনেক রয়েছে যারা একটু নিচু কাস্টে রয়েছে, তাদেরকে আমরা কি করি, যে আগে বলতাম, মানে যদিও এখন এই ব্যাপারটা নেই কিন্তু আগে তো ছিল, যে তাদেরকে আমরা একটু মানে মান্যতা সেভাবে দিতাম না বা একটু দূরে দূরে রাখতাম। তো সেই অস্পৃশ্যতার কারণে যদি কোনো নাগরিকের ওপর কোনো রকম অত্যাচার হয় সেটা কিন্তু দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা হবে। এটা অনুচ্ছেদ 17 নম্বরেতে রয়েছে। অনুচ্ছেদ 21-এর ক বা 21-এর এ, এটাতে রয়েছে শিক্ষার অধিকার। এগুলো কিন্তু প্রত্যেকটা মৌলিক অধিকার, কারণ আমাদের 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে রয়েছে মৌলিক অধিকার। এবার মৌলিক অধিকারের মধ্যে এই যে আর্টিকেলগুলো, সেগুলো দেখো আমাদের, আমি যেগুলো বলছি এইগুলো হচ্ছে মূলত আমাদের শিক্ষা রিলেটেড আর্টিকেল মৌলিক অধিকারের মধ্যে। তাহলে অনুচ্ছেদ বা আর্টিকেল 21-এর এর মধ্যে আমাদের রয়েছে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। তো এটা মনে রাখবে 86তম সংবিধান সংশোধনী 2002-এর মাধ্যমে কিন্তু এই অনুচ্ছেদ বা আর্টিকেল 21-এর এতে যুক্ত করা হয়েছিল। মনে রেখো এই যে 8টি অ্যাক্ট, যেটা আমরা বলি কি রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, এই আইনটাও কিন্তু এই 21-এর ক বা 21-এর এ এই ধারার অধীনেই কিন্তু এই আইনটাকে তৈরি করা হয়েছিল। মনে রাখবে অনুচ্ছেদ 25 বা আর্টিকেল 25, এখানে রয়েছে কি যে নিজের জীবিকা, চাকরি এবং পেশা ইত্যাদির ক্ষেত্রে ধর্মীয় স্বাধীনতার অধিকার। যেখানে বলা হয়েছে যে পেশা বা জীবিকা গ্রহণের ক্ষেত্রে কোনো ধর্মই কিন্তু বাধা হয়ে দাঁড়াবে না, প্রত্যেকেই নিজের ধর্ম অনুযায়ী পেশা এবং জীবিকা গ্রহণ করতে পারবে। অনুচ্ছেদ 28 এখানে রয়েছে দেখো, বা আর্টিকেল 28-এ রয়েছে কি না, এই যে এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, এই জায়গাটা অনেকে ভুল করে। কেন ভুল করে তারও আমি ব্যাখ্যাটা দেবো। দেখো এখানে বলা হচ্ছে সম্পূর্ণ সরকারি সাহায্যে পরিচালিত, সম্পূর্ণ সরকারি সাহায্যে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মশিক্ষা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কত নম্বর আর্টিকেলে রয়েছে, 28 নম্বর আর্টিকেলে। এই 28 নম্বর আর্টিকেলের মধ্যে অনেক বিষয়বস্তু রয়েছে, তার মধ্যে প্রথম যে বিষয়বস্তুটা সেটা হলো সম্পূর্ণ সরকারি সাহায্যপ্রাপ্ত যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলেতে
কোনো রকম ধর্মশিক্ষা দেওয়া যাবে না। দ্বিতীয়ত বলা হয়েছে সরকারি অর্থে আংশিকভাবে, অর্থাৎ অর্ধেক সরকারি অর্থে চলে এবং অর্ধেক হচ্ছে বেসরকারি অর্থে চলে, সেই সমস্ত স্কুলগুলোতে ধর্মশিক্ষা একেবারে নিষিদ্ধ নয়। প্রাপ্তবয়স্কদের মানে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে নিজেদের এবং অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অভিভাবকদের সম্মতি নিয়ে ধর্মশিক্ষা দেওয়া যেতে পারে। অর্থাৎ আমরা জানি কি 18 বছরের নিচে যারা থাকে তারা প্রত্যেকেই কি হয়, অপ্রাপ্তবয়স্ক। তাহলে 18 বছরের নিচেই যদি থাকে সেক্ষেত্রে যদি আমি ধর্মশিক্ষা দিই, যেগুলো আমাদের সরকারি অর্থে আংশিকভাবে পরিচালিত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলো কিন্তু তাদের অভিভাবকদের কাছ থেকে সম্মতি নিতে হবে। আর সম্পূর্ণ বেসরকারি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কিন্তু ধর্মশিক্ষাতে কোনো রকম বাধা নেই, চাইলে তারা ধর্মশিক্ষা দিতে পারে। তাহলে এই তিনটে জায়গা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, যে সরকারি সাহায্য যদি সম্পূর্ণভাবে পরিচালিত হয় সেখানে ধর্মশিক্ষা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি আংশিকভাবে পরিচালিত হয় তাহলে সেক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তাদের নিজেদের সম্মতি আর অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অভিভাবকদের সম্মতি নিয়ে ধর্মশিক্ষা দেওয়া যেতে পারে। আর যদি সম্পূর্ণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে ধর্মশিক্ষা দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে সংবিধান কোনো রকম বাধা দেয় না, মাথায় রেখো। ঠিক আছে, চলো এরপরে 29 নম্বর ধারাতে দেখো রয়েছে যে সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, অর্থাৎ কোনো নাগরিক ধর্ম, জাতি, ভাষা, বর্ণ নির্বিশেষে রাষ্ট্রীয় সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি থেকে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ মানে যে কোনো ক্ষেত্রে সে যে কোনো জাতিগত পরিচয় থেকে আসুক না কেন তাকে কিন্তু ভর্তি নিতে হবে, এটা কিন্তু 29 নম্বর ধারাতে বলা হয়েছে। 30 নম্বর ধারাতে বলা হয়েছে যে ধর্ম এবং ভাষাভিত্তিক সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিজেদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনার অধিকার দেওয়া হয়েছে, এটা 30 নম্বর ধারাতে বলা হয়েছে। এইগুলো গেল আমাদের মৌলিক অধিকার সাথে সম্পর্কিত কিছু শিক্ষা সম্পর্কিত আমার ধারা। এরপরে দেখব রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, যেটাকে আমরা বলি কি ডিপিএসপি, এর পুরো নাম হচ্ছে কি ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে যে সমস্ত আমার শিক্ষা সম্পর্কিত ধারাগুলি রয়েছে সেগুলো আমরা দেখব। আর এই ডিপিএসপি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি সংবিধানের 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে রয়েছে। চলো প্রথমেই আমরা দেখব আর্টিকেল বা ধারা 41। এখানেতে দেখো বলা হচ্ছে রাষ্ট্রকে অর্থনৈতিক সক্ষমতার মধ্যে বেকারত্ব, বার্ধক্য এবং অসুস্থ এবং অক্ষমতা এবং অন্যান্য অভাবের ক্ষেত্রে কাজ, শিক্ষা এবং জনসাধারণের সহায়তা নিশ্চিত করতে এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। কত নম্বর ধারাতে? 41 নম্বর। 45 নম্বর ধারাতে বলা হচ্ছে দেখো 6 বছর বয়সী কম বয়সী শিশুদেরকে কোনো রকমভাবে এই যে শৈশবের আমরা যখন দেখছি প্রাথমিক যে স্কুলে ভর্তি করছি সেই প্রাথমিক স্কুলেতে ভর্তি করতে হবে এবং 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা কিন্তু করতে হবে। কত নম্বর ধারায় বলা হচ্ছে? 45 নম্বর। এটা কিন্তু ডিপিএসপির মধ্যে পড়ছে, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে পড়ছে। দেখো 46 নম্বরতে রয়েছে, 46 নম্বর ধারাতে আমরা দেখব যে রাষ্ট্র সমাজের দুর্বল শ্রেণী অর্থাৎ যারা এসসি এসটি যারা রয়েছে তাদের জন্য আর্থিক উন্নতি এবং বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে, 46 নম্বর ধারাতে বলা হচ্ছে। এরপরে আমরা দেখব মৌলিক কর্তব্য। আমরা তাহলে প্রথম দেখলাম মৌলিক অধিকার, তারপরে দেখলাম রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, এখন দেখব মৌলিক কর্তব্যের মধ্যে অন্তর্গত শিক্ষা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ধারা। মনে রাখবে মৌলিক কর্তব্যগুলি কিন্তু 51 এ নম্বর ধারাতে রয়েছে, 51 এ নম্বর ধারাতে, এবং 51 এ নম্বর ধারাতে মোট 11টি মৌলিক কর্তব্য কিন্তু রয়েছে। আর সর্বশেষ যে মৌলিক কর্তব্যটি তোমরা দেখতে পাচ্ছ 51 এ নম্বর ধারাতে 11তে, অর্থাৎ সর্বশেষ যে মৌলিক কর্তব্য সেটা পিতা মাতার বা বাবা মায়ের একটি মৌলিক কর্তব্য, যেখানে বলা হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটা শিশুকে প্রাথমিক শিক্ষার জন্য সুযোগ করে দিতে হবে। আর এটাও কিন্তু 86তম সাংবিধানিক সংশোধনী 2002 মাধ্যমে এটা যুক্ত করা হয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 21 এ এই যে ধারাটা মৌলিক অধিকারের ক্ষেত্রে এখানেতেও, এবং আমি দেখলাম এখানের 51 এ এই ধারার যে 11 নম্বর যে মানে সর্বশেষ যে মৌলিক কর্তব্য, এই দুটো জায়গাতেই কিন্তু 2002 সালের 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই দুটো জায়গাকে বলা হচ্ছে 6 থেকে 14 বছর শিশুরা যারা রয়েছে তাদের প্রত্যেককে প্রাথমিক শিক্ষার সুযোগ দিতে হবে। এটাকে কিন্তু অ্যাড করা হয়েছিল এই 86তম সংবিধান সংশোধনী 2002 মাধ্যমে। এই দুটো জায়গাতে একটা মৌলিক
অধিকারে একটা মৌলিক কর্তব্যতে, এটা মাথায় রাখবে। এবার দেখো 1976 সালের 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সর্দার শরণ সিং কমিটির সুপারিশে সংবিধানের পার্ট 4-এর এ, এই পার্টের মধ্যে আমাদের ধারা 51-র এতে 10টি মৌলিক কর্তব্যকে যুক্ত করা হয়েছিল। তবে 2002 সালের 86তম সংবিধান সংশোধনীতে আরেকটি মৌলিক কর্তব্য অর্থাৎ শিশুদের শিক্ষার যে অধিকার, যেটা মা বাবার মৌলিক কর্তব্য, সেটাকে যুক্ত করা হয়। তাই বর্তমানে মোট 11টি মৌলিক কর্তব্য এখন রয়েছে। 11টি মৌলিক কর্তব্য প্রত্যেকে একবার ভালো করে পড়ে নেবে, আমি শেষে দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে। দেখো এবারে দেখব শিক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আরও যে বিশেষ ধারা রয়েছে, অর্থাৎ মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি ছাড়াও আরও যে সমস্ত শিক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ সংবিধানের ধারা রয়েছে সেগুলো আমরা দেখব। 335 নম্বর ধারাতে বলা হচ্ছে কি, দক্ষতার সাথে সামঞ্জস্য রেখে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অধীনস্থ চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে তপশিলি জাতি অর্থাৎ এসসি এবং তপশিলি উপজাতি অর্থাৎ এসটি এদের দাবি বিবেচনা করার কথা বলা হয়েছে। কত নম্বর? 335 নম্বর ধারাতে। 350-এর এ নম্বর ধারাতে বলা হচ্ছে প্রাথমিক শিক্ষাদানের ক্ষেত্রে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দিতে হবে। আমরা জানি যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দিলে শিক্ষার্থীদের কাছে সেটা কি খুব সহজে বোধগম্য হয়। সেই কারণের জন্য 350-এর এ নম্বর ধারাও বলছে প্রাথমিক শিক্ষাটা যেন শিক্ষার্থীদের মাতৃভাষাতে দেওয়া হয়। 351 নম্বর ধারাতে বলা হচ্ছে হিন্দি ভাষার উন্নয়ন করতে হবে এবং প্রসারের জন্য কেন্দ্রের বিশেষ ব্যবস্থা কিন্তু গ্রহণ করতে হবে। দেখো সংবিধানের 42তম সংবিধান সংশোধনী 1976 অনুযায়ী শিক্ষা কিন্তু কেন্দ্রীয় তালিকা থেকে যুগ্ম তালিকাতে স্থান পায়। আগেই তোমাদের বললাম, প্রথমে এটা কেন্দ্রীয় তালিকা ছিল, পরে কিন্তু যুগ্ম তালিকাতে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রের দুই জায়গাতেই কিন্তু শিক্ষা রয়েছে। এবারে তোমাদের এই ধর্মশিক্ষা নিয়ে যে প্রশ্নটা জিজ্ঞেস করে থাকে, দেখো সংবিধান অনুযায়ী আমি আগেই দেখলাম যে সংবিধান অনুযায়ী 28 নম্বর ধারাতে আমি দেখেছিলাম যে 3টে অংশ ছিল। একটা ছিল সম্পূর্ণ সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, একটা অর্ধেক সাহায্যপ্রাপ্ত স্কুল, আর একটা বেসরকারি স্কুল। এখন প্রশ্নটা তোমাদের এভাবে জিজ্ঞেস করতে পারে ইন্টারভিউয়াররা যে সরকারি স্কুলে কি ধর্মশিক্ষা দেওয়া যেতে পারে, এই ব্যাপারে আপনার মতামত কি? অনেকে কি বলে জানো এটার উত্তর? অনেকে বলে হ্যাঁ কিছু ক্ষেত্রে দেওয়া যেতে পারে, কিন্তু ওটা বলা মানে সম্পূর্ণ ভুল, তুমি সংবিধানকে চ্যালেঞ্জ করে দিচ্ছ। পরিষ্কারভাবে দেখো এখানে বলা হয়েছে সরকারি স্কুল। সরকারি স্কুল কোনগুলো? যেগুলো সরকারের অনুদানে পরিচালিত হয় সেগুলো তো সরকারি স্কুল। তাহলে সরকারি স্কুলে তো ধর্মশিক্ষা দেওয়া যাবে না, সংবিধান আমাদের 28 নম্বর ধারা সেটা বলছে। তাহলে তুমি সেখানে কি করে বলতে পারো যে হ্যাঁ দেওয়া যেতে পারে? বলতে পারো না। যদি সেটা অর্ধেকটা সরকারি হতো, অর্থাৎ অর্ধ সরকারি যেটাকে আমি যদি বলি, বা অর্ধেক সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল হতো, সেখানে দেওয়া যেতে পারে। ওই যে আগেই বললাম যে প্রাপ্তবয়স্ক যারা রয়েছে তাদের নিজেদের আর অপ্রাপ্তবয়স্ক অভিভাবকদের সাথে আলোচনা করে। তাহলে প্রশ্ন আমাদের জিজ্ঞেস করবে এভাবে, তাহলে আমরা উত্তর দেব যে স্যার বা ম্যাম, যেহেতু আমাদের সংবিধানের 28 নম্বর ধারা অনুযায়ী যেহেতু কোনো সরকারি স্কুলে ধর্মশিক্ষা দেওয়া যায় না, তাই এটাকে আমিও সমর্থন করি। এছাড়াও আমাদের ভারতের জাতীয় শিক্ষানীতি 2020 বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সালের নীতি অনুযায়ী শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে নৈতিক মূল্যবোধ, সাংবিধানিক মূল্যবোধ এবং বিকাশের ওপর জোর দেওয়া হয়েছে, কিন্তু সরাসরি ধর্মীয় শিক্ষার সুপারিশ করে না। তাই এই যে মতামত, এই মতামতে আমার মনে হয় যে এক্ষেত্রে কোনোভাবেই সরকারি স্কুলে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। এটা হবে তোমার উত্তর। কিন্তু তুমি যদি বলো যে তবে স্যার এখানে ধর্মীয় শিক্ষা দেওয়া যেতে পারে একটু আলোচনা করে, সেটা কিন্তু উত্তর ভুল হবে, কারণ তুমি সংবিধানকে চ্যালেঞ্জ করে দিচ্ছ। আশা করছি বোঝা গেছে কি বলতে চাইলাম। যদি এটা বলতো যে অর্ধ সরকারি স্কুল, সেক্ষেত্রে বলা যেত। আর যদি বেসরকারি বলে তাহলে সে তো আমরা বলতেই পারি যে আমরা করতেই পারি, সেক্ষেত্রে সংবিধান কোনো রকম বাধা দেয়নি। চলো নেক্সট দেখো। এরপরে আমরা এগুলোর আলোচনা করছি না, যারা পিডিএফটা পারচেস করবে প্রত্যেকে তো পেয়ে যাচ্ছ, কোনো অসুবিধা নেই, যারা পারচেস করে নিয়েছো প্রত্যেকে ফ্রিতে পেয়ে যাবে। এখানেতে এই সংবিধান রিলেটেড আর কয়েকটা জিনিস আমাদেরকে দেখতে হবে। তার মধ্যে রয়েছে দেখো সংবিধানের তালিকাসমূহ বা শিডিউলগুলো পরপর আমি দিয়ে দিয়েছি, এটা দেখতে হবে। আর দেখতে হবে নাগরিকত্ব, কারণ 5 থেকে 11 নম্বর ধারাতে আমাদের নাগরিকত্ব রয়েছে। প্রথমেই তোমরা দেখবে যে আমি কিছু ইনফরমেশন দিয়েছি, অর্থাৎ নাগরিকত্ব রিলেটেড ইনফরমেশন, তারপরে কি বলা হয়েছে। এখানে মনে রাখবে, আমি তোমাদেরকে বলে দিই, এই দুটো জায়গা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো নলেজ ক্যাপসুল বলে দিয়েছি, 1955 সালে প্রথম ভারতের নাগরিকত্ব আইনটা কিন্তু পাস হয়েছিল, এবং এখন পর্যন্ত অর্থাৎ আজকের দিন পর্যন্ত এই নাগরিকত্ব আইন কিন্তু 9 বার সংশোধিত হয়েছে।
1957, 60, 85, 86, 92, 2003, 2005, 2013 এবং সর্বশেষ 2019 সালে। দেখো তাহলে আমরা দেখলাম 2019 সালে সর্বশেষ আমাদের নাগরিকত্ব আইন পরিবর্তন করা হচ্ছে। তাহলে এই যে 2019 সালে 11ই ডিসেম্বরে যে নাগরিকত্ব আইনটা নতুন যে নাগরিকত্ব আইন যেটা সংসদে পাস হলো, সেখানে মূলত বলা হচ্ছে আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান, অর্থাৎ আমাদের যে সমস্ত 3টি প্রতিবেশী দেশ রয়েছে যেগুলো মূলত মুসলিম কান্ট্রি, সেই সমস্ত দেশ থেকে কোনো নিপীড়নের শিকার হয়ে যদি সংখ্যালঘু, দেখো ওখানের সংখ্যালঘু কারা, হিন্দু, মানে ওখানে মুসলিম বাদে যারা থাকবে তারাই তো সংখ্যালঘু, কারণ ওগুলো ইসলামিক কান্ট্রি। সেই কারণের জন্য সংখ্যালঘু হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান যারা রয়েছেন, তারা যদি ভারতে আসেন, তারা যদি পরবর্তী ক্ষেত্রে কোনো মানে প্রুফ দেখাতে পারেন যে তারা নিপীড়নের শিকার হয়েছে, তাহলে ভারত তাদেরকে নাগরিকত্ব দেবে। এবং মনে রাখবে এটা কিন্তু 31শে ডিসেম্বর 2014 মধ্যে হতে হবে, অর্থাৎ 31শে ডিসেম্বর 2014 আগে যারা ভারতে প্রবেশ করেছে তাদের জন্য। এটাই কিন্তু আমাদের নতুন যে নাগরিকত্ব আইন, সেই নাগরিকত্ব আইন। এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, তাই তোমাদের নলেজ ক্যাপসুল বলে দেখো আমি একটা ফোল্ডার করে দিয়েছি, ঠিক আছে। এরপরে দেখো এখানে নাগরিকত্ব অর্জনের যে উপায়গুলি রয়েছে, অর্থাৎ 5 ধরনের যে নাগরিকত্ব অর্জনের উপায় রয়েছে। আমরা জানি যে ভারতের সংবিধান কি বলে, যে 5 ধরনের উপায়ের মাধ্যমে আমরা নাগরিকত্ব পেতে পারি। সেই 5টা উপায় দেখো দিয়েছি। কোনো কারণে যদি আমরা দেশের বাইরে 7 বছর থাকি, আমাদের নাগরিকত্ব বাতিল হতে পারে, সেই সমস্ত বিষয় কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ আমাদের ইন্টারভিউ নিরিখে যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, প্রত্যেকটা জায়গায় খুব সুন্দরভাবে কিন্তু কভার করা হচ্ছে। আমাদের মেটেরিয়ালসগুলো কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে, প্রচুর উন্নত লেভেলের, কিন্তু অন্যান্যদের থেকে অনেক উন্নত লেভেলের কিন্তু মেটেরিয়ালস আমরা প্রোভাইড করি, যাতে শিক্ষার্থীদের কোনো রকম কোনো সমস্যা না হয়, যাই প্রশ্ন দেখ তারা যেন সেগুলো উত্তর দিতে পারে। এবার দেখো মৌলিক অধিকার যদি দেখি, তাহলে 12 থেকে 35 নম্বর ধারাতে মৌলিক অধিকার রয়েছে। প্রথমে মৌলিক অধিকার রিলেটেড কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে যেগুলো জিজ্ঞেস করতে পারে। তারপরে এমনকি দেখো এখানে দেখতে পাবে যে কোনো ব্যক্তির যদি মনে করে যে আমার মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, তাহলে কি হয়, সে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। এবার রিট জারি করে সেখানে দেখে যে আদৌ তার মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা। সেই যে 5 প্রকারের যে রিট এবং কোন রিটটার কি নাম, কিভাবে রিটটা প্রদান করা হয়, কার ক্ষেত্রে রিটগুলো জারি করা যায় না, সেই সম্পর্কিত তথ্য দেখো তোমরা এখানেতে ডিটেলসে দেখতে পাবে। এবং সর্বশেষে দেখো মৌলিক অধিকার, অর্থাৎ 6 প্রকারের যে মৌলিক অধিকার রয়েছে, প্রত্যেকটা মৌলিক অধিকার দেখো এখানেতে দেওয়া রয়েছে। এরপরে যদি দেখি, দেখো যেটা আমি বলছিলাম যে ডিপিএসপি, যেটা আমরা বলছি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, যেটা আমাদের 36 থেকে 51 নম্বর ধারাতে রয়েছে। প্রথমে এই ডিপিএসপির বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সম্পর্কিত ইনফরমেশন দেওয়া রয়েছে। তারপরে আমাদের প্রত্যেকটা এই যে নীতি রয়েছে রাষ্ট্র পরিচালনার, প্রত্যেকটা নীতি কিন্তু দেওয়া রয়েছে। এবং খুব সুন্দরভাবে তোমরা দেখতে পাবে যে যেগুলো আমাদের উদারনৈতিক নীতি, যেগুলো গান্ধীবাদী নীতি, যেগুলো সামাজিক নীতি, সেগুলো দেখো আলাদা আলাদা করে ভাগ ভাগ করেও কিন্তু আমরা দিয়ে দিয়েছি, দেখো দেখতে পাবে, ঠিক আছে। এটা প্রথমে রয়েছে দেখো সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার সম্পর্কিত নীতি। তারপরে দেখো দেখতে পাবে গান্ধীবাদী নীতি। তারপরে দেখো এখানেতে দেখতে পাবে এই জায়গাতে রয়েছে দেখো উদারনৈতিক এবং বৈদিক নীতিসমূহ। পাট পাট করে কিন্তু দিয়ে দিয়েছি যতগুলো নির্দেশমূলক নীতি রয়েছে। এরপরে দেখো রয়েছে মৌলিক কর্তব্য, যেগুলো আমাদের প্রত্যেককে জানা দরকার। মৌলিক কর্তব্যগুলি 51 নম্বর ধারাতে আমাদের রয়েছে মৌলিক কর্তব্য। তো প্রত্যেকটা মৌলিক কর্তব্য, অর্থাৎ 11টি যে মৌলিক কর্তব্য, দেখো প্রত্যেকটা মৌলিক কর্তব্যই কিন্তু দেওয়া রয়েছে। এবং তার আগে মৌলিক কর্তব্য কি, কবে এলো, কিসের জন্য মৌলিক কর্তব্যগুলিকে অ্যাড করা হলো, সেই সম্পর্কিত ইনফরমেশন। তারপরে দেখো টোটাল যে 11টি মৌলিক কর্তব্য সেগুলো দেখো দেওয়া রয়েছে, ঠিক আছে। এরপরে দেখো এখানেতে স্থানীয় স্বায়ত্তশাসন, অর্থাৎ পঞ্চায়েত ও পৌরসভা বা পঞ্চায়েত রাজ যে ব্যবস্থা, সেগুলো এখানতে ডিটেলস আমি দিয়েছি। এবং পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েত আইন, সেই পঞ্চায়েত আইন সম্পর্কে ডিটেলসে দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের পৌরসভা সম্পর্কে ডিটেলসে দেওয়া রয়েছে। দেখো এখানেতে এগুলো সবই কিন্তু তোমরা পেয়ে যাবে। অর্থাৎ আমরা যে মেটেরিয়ালসগুলো প্রোভাইড করি, তোমরা যারা নিয়েছে, প্রচুর সংখ্যক স্টুডেন্ট আমাদের কাছ থেকে মেটেরিয়ালস নিয়েছে, তারা প্রত্যেকেই জানে যে আমরা চেষ্টা করি যে পার্টটাকে আমরা ধরছি টোটালটা, সেই পার্টটাকে কমপ্লিট করে দেওয়ার। এবং জিস্ট আকারে যতটুকু জানার প্রয়োজন, যে যে জায়গাগুলো জানতে হবে, সেগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে কিন্তু উপস্থাপন করা হয়, যাতে প্রত্যেকের কাছে মনে রাখার সুবিধার্থে আমরা কী করি। এমনকি দেখো তোমরা দেখতে পাবে যে এমন সুন্দর সুন্দর চার্ট আকারে তোমাদের কাছে দিয়েছি না, তোমাদের পড়তেও ভালো লাগবে এবং মনে রাখতেও কিন্তু সেগুলো ভালো লাগবে। কিছু ছবি ব্যবহার করা হয়, কালারিং পেজ আমরা করেছি যাতে পড়তে ভালো লাগে তার জন্য।
ঠিক আছে? তো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা মেটেরিয়ালস রেডি করি। আমাদের টিম কিন্তু এর জন্য অনেক পরিশ্রম করে। তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানেতে যেমন চার্ট ব্যবহার করা হয়েছে। তো এইভাবে আমরা মেটেরিয়ালসগুলোকে তৈরি করি। তোমরা যদি মেটেরিয়ালসগুলো নিতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি যাচ্ছে, তোমরা এখানে মেসেজ করে, অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ করে তোমরা কিন্তু এই মেটেরিয়ালসগুলো কালেক্ট করতে পারবে, যেগুলো কিন্তু তোমাদের সামনের ইন্টারভিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি চাও তাহলে এখান থেকে অবশ্যই মেটেরিয়ালসগুলো তোমরা কালেক্ট করতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবে, তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, এবং সাথে কিন্তু অবশ্যই তোমরা তোমার মতো করে কিন্তু প্রিপারেশনটা চালিয়ে যাবে, কারণ সামনে ইন্টারভিউ রয়েছে আর বেশি দিন হাতে সময় নেই। প্রত্যেকেই প্রত্যেকের মতো করে ভালোভাবে পড়াশোনাটা করে যাও, তোমাদের জব কিন্তু প্রত্যেকের সিকিউর করতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।